সো ফার্স্ট অফ অল হচ্ছে দেখো, আমি আগের দিন তোমাদের বলেছিলাম যে ইউ নিড টু বাই 2 books from Sun IS to start your preparation because like I'll be following the same book. আমি সেই সেম বুকটাই ফলো করবো তোমাদের। সো লেট মি জাস্ট গিভ ইউ অ্যান ওভারভিউ অফ দ্য বুক। ফার্স্ট অফ অল আমি তোমাদের বইটা পাঠিয়ে দিচ্ছি, যাতে মানে একটা জায়গা থেকেই কিনতে পারবে, ওদের ওয়েবসাইট থেকে। আপনি 5 মাসের ওটা পাঠান, আপনি 5 মাসের ওটা পাঠাননি এখনো? করে দিচ্ছি ওটা। স্যার ওটা আগে করুন, ওটা বেশি স্যার ওটা আগে করুন, ওটা বেশি গুরুত্বপূর্ণ। ওকে, জাস্ট আ সেকেন্ড। আচ্ছা দাঁড়াও, তোমাদের ক্লাসের পরে করে দিচ্ছি ওটা। কেন রিজন হচ্ছে কয়েকটা স্পেসিফিক জিনিস ওখানে চেঞ্জ করতে হবে, বানানো ছিল। আমি ওই ওই যে শিডিউল আছে সেই শিডিউল ওয়াইজ স্টার্ট করছি। ফার্স্টে আজকে আমি একেবারে পেপার বি থেকে স্টার্ট করব, ঠিক আছে? তোমাদের শিডিউলটা এরকম থাকবে। লেট মি give you an idea. The schedule will be, first day will be starting from paper B, I mean paper 1 section B, যেটা এটার সাথে আমাদের জিএসটা সেকশন এ থেকে করুন স্যার, সেকশন এ থেকে করুন স্যার। সেকশন এ তো থিওরিটিক্যাল পোর্শন। সেকশন বি স্যার আগেও তো একবার মানে কমপ্লিট হয়েছে পুরো। এর জন্য স্যার সেটাই বলছিলাম স্যার, এবার যদি একটু সেকশন এটা থেকে যদি শুরু করে। গুগল জ্যাম বোর্ড বহুত ঝামেলা হচ্ছে। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, বলছি যে একটু সিলেবাস এবং তার বেসিক যেগুলো রয়েছে আর কি একটু জানি, মানে জানালে ভালো হতো। সিলেবাস ইজ লাইক, আমি মানে আগের দিন বেসিক কি ইন্ট্রোডাক্টরি পড়তে ক্লাসে বলেছি, এটা যদিও মানে এই ব্যাচের সেকেন্ড ক্লাস হচ্ছে। বেসিক হচ্ছে তোমার পেপার 1 এ লাইক ইউ হ্যাভ 2 পার্ট, সেকশন এ সেকশন বি, এন্ড সেম গোস ফর পেপার 2, ইউ হ্যাভ 2 পার্ট, সেকশন এ সেকশন বি। পেপার 1 এর সেকশন এতে থিওরি আছে, পুরো পলিটিক্যাল থিওরি যেটা রয়েছে, এবং বিভিন্ন যে পলিটিক্যাল আইডিওলজিস্ট রয়েছে কার্ল মার্কস থেকে শুরু করে লাইক মাল্টিপল চাণক্য ফাণক্য এটা ওটা রয়েছে, মানে এনশিয়ান্ট, মিডিভেল, মডার্ন, তিনটে এরাই পাবে। সেকশন বিটা হচ্ছে পুরোপুরি ইন্টারন্যাশনাল মুভমেন্ট এবং ইন্ডিয়ান পলিটিক্স এর উপর বেস করে, ঠিক আছে? ইন্ডিয়ান পলিটিক্স। আর পেপার 2 এর সেকশন এটা হচ্ছে ওয়ার্ল্ড যে পলিটিক্স এর কনসেপ্ট আছে, অর্থাৎ কম্পারেটিভ ওয়ার্ল্ড পলিটিক্স, ঠিক আছে? কম্পারেটিভ ওয়ার্ল্ড পলিটিক্স এর উপর ডিপেন্ড করে, মানে ওয়ার্ল্ড পলিটিক্স এর যে কনসেপ্ট গুলো বা যেই মেথড গুলো ফলো করা হয়। আর সেকশন বি হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনের উপর। এর মধ্যে ইন্টারন্যাশনাল রিলেশন অফকোর্স ইন্ডিয়া এন্ড ইটস আদার যে কান্ট্রি গুলো আছে তাদের ইন্টারন্যাশনাল রিলেশন, তাদের রিলেশনের উপর। দিস ইজ দ্য হোল সিলেবাস। এন্ড সব থেকে চ্যালেঞ্জিং হচ্ছে, আচ্ছা তাহলে প্রথমটা। হ্যাঁ বলুন স্যার, চ্যালেঞ্জিং হচ্ছে বলুন বলুন। হ্যাঁ বলছেন আপনি বলুন। চ্যালেঞ্জিং হচ্ছে পেপার 1 এর সেকশন এ থিওরিটিক্যাল পোরশন, বিকজ এটা পড়তেই তোমার বোরিং লাগবে, এবং তার থেকে বড় কথা হচ্ছে এটা এলাবোরেট একটুখানি। আর এই যে সেকশন বি আছে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান পলিটিক্স, এটা পুরোপুরি লেক্সিকান থেকে কভার আপ করা পসিবল। এর জন্য আলাদা কোনো বই লাগে না, মানে ওভারঅল পিএসআর এর জন্য কোনো বই লাগবে না। এই দুটো যে দুটো দেখালাম ওই দুটো করলেই হয়ে যাবে। আর এটা খুব ইজি হয়, এখান থেকে খুব লেস কোশ্চেন আছে, আর ইন্টারন্যাশনাল রিলেশন তুমি ইজিলি পড়তে পারবে। ঠিক আছে, সব থেকে চ্যালেঞ্জিং হচ্ছে এটা। হ্যাঁ বলো, কি বলছো এবার? তাহলে পার্ট এ বাদ দিয়ে বাকি তিনটে তাহলে ডাইনামিক, একটা স্ট্যাটিক বলতে পারো না, পার্ট পেপার 1 টা পুরোটাই স্ট্যাটিক, নাকি? কারণ ওখানে ন্যাশনাল পলিটিক্স বলতে তোমার রিসেন্ট কোনো কিছু পড়তে হবে না, যেগুলো হয়ে গেছে সেগুলো। মানে ধরো 1947 থেকে মোটামুটি টিল 2000, আর্লি 2000 অবধি পড়তে হবে, ঠিক আছে? মোরলেস এখান থেকে কোশ্চেন আসে। কিছু তোমার এখানে আছে নতুন, মানে ইস্যুগুলো আছে, ধরো বড় বড় ইস্যু যেগুলো, সেই কিছু ইস্যুস তুমি ইউ উইল হ্যাভ দোজ ইস্যুস, আদারওয়াইজ লাইক ম্যাটার অফ ফ্যাক্ট হচ্ছে যে এখানে কোনো ইস্যুস গুলো সেরকম ভাবে থাকবে না, ঠিক আছে? ইউ ডোন্ট হ্যাভ এনি ইস্যুস ইন দ্যাট। এবার আজকে আমি ডিরেক্টলি স্টার্ট করছি তোমাদের, যেহেতু পেপার 1 থেকে, তাহলে সায়ন্তন যে এটা রয়েছে আমি জাস্ট ওটাকে সুইচ করে দিচ্ছি। মানে সুইচ বলতে তোমাদের আগে পেপার বি দেওয়া ছিল, মানে পার্ট বিটা, ওটা তাহলে পার্ট এ থেকে করাবো। ওটা তোমার যে শিডিউলটা থাকবে সেটা পার্ট এ থেকে থাকবে। আচ্ছা, প্রথমত কথা হচ্ছে, কনসেপ্টে যাচ্ছি। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে পলিটিক্যাল থিওরি, বা বলতে পারো পলিটিক্যাল থিওরি মানেটা কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ পলিটিক্যাল থিওরি। তোমাকে যদি বলা হয় যে হোয়াট ইজ দ্য মিনিং অফ পলিটিক্যাল থিওরি, হোয়াট ডু ইউ সাজেস্ট, বা তুমি কি বলবে?
তুমি কি বলো? তোমাকে যদি বলা হয় ডিফাইন পলিটিক্যাল থিওরি, পলিটিক্যাল থিওরি হচ্ছে পলিটি মানেটা কি? পলিটি মানে একটা পলিটিক্যাল সায়েন্স কাকে বলে? পলিটিক্যাল সায়েন্স মানে what does political science means? Political science means it's a branch of social science. It's a branch of social science যেটা সিস্টেম অফ গভর্নেন্স অ্যান্ড পাওয়ারের উপর ডিপেন্ড করে। সোশ্যাল সায়েন্সের একটা পোর্শন যেটা সিস্টেম অফ গভর্নেন্স অ্যান্ড পাওয়ারসের সাথে ডিল করে। এবার এই সিস্টেম অফ গভর্নেন্স এইটা কিন্তু সিস্টেমটা কিন্তু অনেক টাইপের হয়। কি কি টাইপের আমাদের পলিটিক্যাল সিস্টেম আছে? উই হ্যাভ ডেমোক্রেসি, we have autocracy, we have oligarchy, we have totalitarian government, we have monarchy. So what does this means? Democracy, what does democracy means? Democracy মানে ডেফিনেশন বলতে পারো? সায়ন্তন বলো, what is the meaning of democracy? স্যার ডেমোক্রেসি বলতে যেখানে কতগুলো মানুষ বা যেই জনগোষ্ঠীদের একসাথে হয়ে যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় সেই শাসন ব্যবস্থাকে কে নিয়ন্ত্রণ করবে বা কে চালনা করবে, সেটাই ডেমোক্রেসি। Power within its people. Power within its people. It's the tagline of democracy. ঠিক আছে? Yes, having a representative government as well as I'm talking about the like core concept কি তোমাকে যদি বলা হয় tagline, স্যার রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট তো প্রত্যেকটাতেই রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট। ট্যাগলাইন মানে কি? ধরো তোমাকে ভক্সওয়াগনের ট্যাগলাইন বলতে বলা হলো। ভক্সওয়াগন নিশ্চয়ই নাম শুনেছো। ভক্সওয়াগনের ট্যাগলাইন হচ্ছে ড্যাশ অটো। ড্যাশ অটো মানে কি জানো তো? বেস্ট অটো, বেস্ট অটোমোবিল, ড্যাশ অটো। জার্মান কোম্পানি ভক্সওয়াগন, নিশ্চয়ই নাম শুনেছো। ভিডব্লিউ, বিভিন্ন কোম্পানির মোটো থাকে। আমুলের মোটো বা ট্যাগলাইন কি? আমুলের ট্যাগলাইন তোমরা জানো না? আমুল তো সবাই খাই, মানে অ্যাটলিস্ট সবার বাড়িতে আমুলের বাটারটা তো থাকবে। বাটার, দই, দুধ বাদে দিলাম, আমুলের ট্যাগলাইন কি? দ্য টেস্ট অফ ইন্ডিয়া। দ্য টেস্ট অফ ইন্ডিয়া। কেন আমুলটাকে ইউজ করলাম বলো তো? আমুল কিন্তু একটা ডেমোক্রেটিক বিহেভিয়ারকে ফলো করে। কেন জানো? ডেমোক্রেসি মানেটা কি? ডেমোক্রেসি মানে হচ্ছে পাওয়ার উইদিন পিপল, মানে যারা লিডার আছে তাদেরকে জনগণ থেকে বা কমন পিপল যারা তারা চুজ করে। ঠিক আছে? আমুলের স্টোরিটা আমি আসছি, তার আগে বলি ডেমোক্রেসি দু রকমের হয়, একটা ডিরেক্ট ডেমোক্রেসি, একটা ইনডাইরেক্ট ডেমোক্রেসি। ঠিক আছে? আমাদের হচ্ছে ডিরেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট ডেমোক্রেসি। এবার ডিরেক্ট ডেমোক্রেসি মানে কি? ডিরেক্ট ডেমোক্রেসি মানে হচ্ছে ধরো 10 জন লোক আছে, 10 জন লোক আছে, প্রত্যেকে মিলে ডিসাইড করে একটা টেবিলে বসে, সুন্দর একটা টেবিলের চারদিকে বসে তারা ডিসাইড করলো যে লাইক না আমরা ইয়ে করবো, আমরা এই যে ব্যক্তি আছে এই ব্যক্তিকে চুজ করবো। ঠিক আছে? তাকে চুজ করা হলো, সে সবাইকে নেতৃত্ব দেবে, সে সব কাজ বাজ করবে। ইনডাইরেক্ট ডেমোক্রেসি হচ্ছে এখানে ধরো 50টা লোক আছে, এই 50টা লোক একটা লোককে চুজ করলো এবং সেরকম প্রত্যেকটা 50টা গ্রুপের পিপল তারা এরকম এরকম একটা লোককে চুজ করবে। ঠিক আছে? যেটা হচ্ছে আমরা ফলো করি। কারণ এত বড় সংখ্যক দেশে ডিরেক্ট ডেমোক্রেসি যদি অ্যাপ্লাই করা হয়, মানে ব্যাপারটা এরকম হয়, তোমার ধরো কেউ ধরো যে কোনো জায়গায় বাস করে, ধরো সাপোজ কেউ কথার কথা কলকাতায় বসবাস করছে। কলকাতার জনসংখ্যা রাইট নাও 1.4 করোড়। সবাইকে নিয়ে একটা টেবিলে বসা পসিবল নয়, প্রথম কথা ইম্পসিবল। পৃথিবীর সব থেকে বড় টেবিল দিলেও হবে না। ঠিক আছে? অ্যান্ড 1.4 কারোর লোককে যদি এক জায়গায় নিয়ে এসে কোনো একটা ডিসিশন মেক করতে বলা হয়, তাহলে ওই মোটামুটি থার্ড ওয়ার্ল্ড ওয়ার বেঁধে যাবে। ঠিক আছে? ভাঙচুর শুরু হবে, দুটো লোকের মধ্যেই ঝামেলা হচ্ছে। ঠিক আছে?
আজকে দুজন লোকের মধ্যে তিনজন লোকের মধ্যে ঝামেলা হচ্ছে, আমাদের বাড়ির সাথে পাশের বাড়ির ঝামেলা হচ্ছে প্রতিদিন, যে মানে হচ্ছে প্রত্যেক পাড়াতেই একটা না একটা থাকে, পাড়াতেই ঝামেলা হচ্ছে, আর তুমি তো ডিরেক্ট ডেমোক্রেসি তো ছেড়েই দাও। তো দ্যাটস ওয়াই ইটস ইম্পসিবল টু পারফর্ম ডিরেক্ট ডেমোক্রেসি। যে কারণে ইনডাইরেক্ট ডেমোক্রেসি পারফর্ম করা হয় বিভিন্ন কান্ট্রিতে। হ্যাঁ, ডিরেক্ট ডেমোক্রেসি কোনো একেবারে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, স্ক্যান্ডিনেভিয়ান মিনস হচ্ছে ইউ কুড সে নরওয়ে, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, আইসল্যান্ড, এখানে বা ওই যে মানে টপ নচ যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে ওখানে তাদের লোকাল যে মিউনিসিপাল গভর্নমেন্ট থাকে, মানে সিটি কাউন্সিল বলতে পারো, ছোট ছোট সিটি। ধরো সুইজারল্যান্ডের একটা সিটি, তার জনসংখ্যা 100 জন, তাদের মধ্যে থেকে ধরো 21 প্লাস থেকে মানে 20 থেকে 65 এজ এরকম সংখ্যা হচ্ছে ধরো 40 জন। তাহলে 40 জন কিনা ডিসকাশন বসে তারা একজন মেয়র চুজ করলো, এটা করা যেতেই পারে, এবং সবাই শিক্ষিত, সবাই তাদের রাইটস সম্বন্ধে অবগত, পসিবল, এবং সেটা হয়ও। কিন্তু ডিরেক্ট ডেমোক্রেসি একমাত্র ওই কটা জায়গায় অ্যাপ্লিকেবল হয়, আর কোথাও কিন্তু অ্যাপ্লিকেবল হয় না। ঠিক আছে। ইনডাইরেক্ট ডেমোক্রেসি এমন একটা জিনিস যেটা কিন্তু সব জায়গায় অ্যাপ্লিকেবল। এবার আমুলের কথাটা কেন বললাম, লেট মি লাইক গিভ অ্যান এক্সাম্পল। আমুল কি করে সেটা জানো? হোয়াট ডাজ আমুল মিনস? এটা কিন্তু কেস স্টাডি, এগুলো কিন্তু কেস স্টাডি তোমাদের জানতে হবে। ঠিক আছে, আমি কেন পড়াচ্ছি এটা তোমাদের গল্পের। Amul mainly makes dairy products. এটা আমি প্রোডাক্টের ব্যাপারে বলছি না, ইটস আ কোঅপারেটিভ। ঠিক আছে, ওকে ইটস আ কোঅপারেটিভ। Okay. হোয়াট ডাজ কোঅপারেটিভ মিনস? কিছু না, ধরো আমুল এখানে ধরো এই একটা গ্রাম আছে, গ্রামে তোমার 100 জন ফার্মার আছে, এবং সবার বাড়িতে দুটো করে কাউ আছে। সবাই সকালবেলা কি করে, কাউ থেকে দুধ দুইয়ে তারা মিল্কগুলো নিয়ে একটা কোনো একটা কন্টেনারে কালেক্ট করে তারা তাদের গ্রামের একদম ধরো ঢোকার মুখে একটা এখানে একটা কালেকশন সেন্টার আছে, সিএস বলা হয়। ঠিক আছে, কালেকশন সেন্টার। এই কালেকশন সেন্টারে তারা দুধটা জমা দিয়ে আসে, বা মিল্কটা তাদের যতটা প্রডিউস আছে তারা ওখানে বেচে দিয়ে আসে, এবং তাদের ডিরেক্টলি টাকাটা দিয়ে দেওয়া হয় সাথে সাথে, ক্যাশ, ডিরেক্ট ক্যাশ। মানে এখানে কোনো ইনভলভমেন্ট নেই, কোনো এক্সট্রা লোক নেই, কোনো মিডলম্যান নেই, নাথিং ইজ দেয়ার। একজন ফার্মারের ধরো 20 লিটার মিল্ক হয়েছে, সে 20 লিটার মিল্ক এখানে দিয়ে আসলো, পার লিটার ধরো 30 টাকা করে, তাকে 600 টাকা দিয়ে দিল, হয়ে গেল, সিম্পল ব্যাপার। 30 টাকা আরো বেশি করে নেয় ওরা, 30 না 40 টাকা করে সামথিং, আমি মানে এক্সাক্ট আমি সেটা তো জানি না, আমি জাস্ট বললাম। একটা কালেকশন সেন্টারে দুধের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এবার এই কালেকশন সেন্টার থেকে সাথে সাথে এটা সকাল 8টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, 8 PM 8 AM এর মধ্যে, 8টা থেকে 9টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। তারপরে কালেকশন সেন্টার থেকে সাথে সাথে কারেন্ট যে একদম ফ্রেশ যে মিল্ক রয়েছে এটা ওদের ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে সেখানে প্রসেস করে জিনিসপত্র বানানো। এইটা হচ্ছে আমুলের টোটাল সিস্টেম। ঠিক আছে, মানে একটা রিপ্রেজেন্টেটিভ সিস্টেম এটা কিন্তু ফলো করে, সবাই সবাইকে রিপ্রেজেন্ট করছে, সবাই সবকিছু পাচ্ছে। চাষিও চাষ করে মজা পাচ্ছে, কেন সে দেখছে যে আমি যদি যতটা প্রডিউস করবো ততটাই আমি দাম পাবো, ন্যায্য দাম পাবো, এবং টাকাটা সাথে সাথে ক্যাশ পেয়ে যাচ্ছি আমি। ঠিক আছে, আমার বেশি ঝামেলা করতে হচ্ছে না, বাড়িতে কাউ রয়েছে তাই খাওয়াচ্ছি, দুধ দিচ্ছে, দুধটা নিয়ে গিয়ে জাস্ট সাইকেলে করে, ম্যাক্সিমাম তো সাইকেল ইউজ করে, মানে এখন সাইকেল কেউ ইউজ করে না, ওখানে গুজরাটের সব যারা মিল্ক ফার্মার আছে সবাই কিন্তু খুব ভালো ভালো বড় লোক, প্রত্যেকের বাড়িতে মানে ভালো সম্পত্তি আছে। ছোটটা এক্সাম্পল দিলেই বোঝা যায়, একজনের বাড়িতে ধরো ওখানে তো মানে 5টা কাউ তো মিনিমাম থাকবেই। ঠিক আছে, এক একটা কাউ যে হাইব্রিড কাউগুলো রয়েছে জার্সি তারা মিনিমাম 50 লিটার দুধ দেয়। 15 মানে 70, মিনিমাম 70 লিটার পাবে। 70 ইন্টু তুমি 35 করে দাও, 30 করে দাও না, ইউল হ্যাভ দ্য এক্সাম্পল 2100 ইন্টু 30, দ্যাট মিনস 60,000 প্লাস হচ্ছে তার মান্থলি ইনকাম, জাস্ট এটা বেচে। এটা এটা করতে কি করতে, সকালবেলায় 6টার সময় ঘুম থেকে উঠলো, উঠে মিল্ক কালেক্ট করলে আধা ঘন্টা লাগলো, দিয়ে চলে আসলো, 2 ঘন্টার ব্যাপার। 2 ঘন্টা কাজ করে 60,000 মাসে কামাচ্ছে। কর্পোরেট এমপ্লয়ি যদি জিনিসটা দেখে তো সেখানেই হার্ট অ্যাটাক করবে। ঠিক আছে, কর্পোরেট এমপ্লয়ি যারা আছে তারা যদি দেখে যে 60,000 2 আওয়ার্স ওয়ার্ক করে পাচ্ছে, তো সেখানেই হার্ট অ্যাটাক করবে। But sir, there are some maintenance also, like maintenance, like the milk they have to carry, and কি আছে তোমার, এখন তো কেউ আর হাত দিয়ে করে না, এখন হচ্ছে জাস্ট মেশিন আছে, মেশিন দিয়ে করে দিল, বাকেটের মধ্যে নিল, যে দুধ দেওয়ার যে বাকেট গুলো নিশ্চয়ই দেখেছো সাইকেলে করে যারা দেয় দুধওয়ালারা, বাকেটে করে দিয়ে চলে আসলো, হয়ে গেল, এন্ড অফ স্টোরি। কি মেইনটেন্যান্সের কি আছে? কাউয়ের জন্য তো খাবার আছে, খাবার বানাতে হয় বাড়িতে, বা খাবার যেটা ওরা তো ভুসিই খায় জেনারেলি, বা বিভিন্ন ওরা যেটা দিল সেটা। আই এম টকিং অ্যাবাউট মেইনটেন্যান্সের দ্বারাও আমি 1 ঘন্টাও ধরলাম, স্টিল বাকি সারাদিন তো তোমার থাকে সেখানে, তুমি চাষবাস করো, ম্যাক্সিমাম যেটা করে সবাই আলাদা চাষবাস করে, কেউ আলাদা বিজনেস করে ছোটখাটো, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস করছে। ইফ ইউ গো টু গুজরাট, ইফ ইউ গো টু দিস টাইপ অফ এরিয়া, যেরকম আনন্দ বা সুরাট বলে এরিয়া আছে,
তো তোমাকে দেখে ফার্মার মনে হবে না, তাদের সবার বাড়িতে একটা করে বুলেট আছে, একটা না দুটো করে বুলেট আছে, ঠিক আছে। এনিওয়ে, তো দিস ইজ আ ভেরি গুড কেস স্টাডি অফ হাউ রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট ক্যান ওয়ার্ক, ঠিক আছে, বা হাউ অ্যান সোশ্যালিস্ট সোসাইটি ক্যান ওয়ার্ক। এই সোশ্যালিজম বা এই কনসেপ্টটা কিন্তু এটা মানে যখন আরো পলিটিক্যাল থিওরি পড়বে, এটা তো আজকে কনসেপ্ট বোঝাচ্ছি প্রথমে আমি, ঠিক আছে। এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের পিএসআই এ অ্যাড করতে হয়, বিশেষ করে থিওরিটিক্যাল সেকশনে, সেটা হচ্ছে বিভিন্ন কোটেশন, ঠিক আছে, কোটেশন বা কে কি বলেছে, ঠিক আছে। ধরো মানে কে কোনটা সম্বন্ধে কি বলেছে, কে কোনটার ব্যাপারে কি বলেছে, এগুলো সম্বন্ধে একটা স্লাইট আইডিয়া থাকা উচিত। ইউ নিড টু হ্যাভ অ্যান আইডিয়া, ওকে, ইউ নিড টু হ্যাভ অ্যান আইডিয়া। আচ্ছা, এবার হচ্ছে এই পলিটিক্যাল সায়েন্সের মধ্যে মানে অ্যাপ্রোচ কত রকমের আছে, হাউ মেনি অ্যাপ্রোচেস আর দেয়ার, কতগুলো অ্যাপ্রোচ আছে, অনেকগুলো অ্যাপ্রোচ আছে পলিটিক্যাল সায়েন্সের, মাল্টিপল অ্যাপ্রোচেস আর দেয়ার। এবার অ্যাপ্রোচের মধ্যে জেনারেলি অনেকগুলো হয়, যেরকম প্রথমে আমাদের একটা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, মানে আমরা পলিটিক্সকে পলিটিক্যাল সায়েন্সকে কি করে ভাজি, ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, ঠিক আছে, ট্র্যাডিশনাল বা নরম্যাটিভ। ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে কি বলা আছে, ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে বলা আছে যে কোনো একটা পলিটিক্যাল ফেনোমেনা বা কোনো একটা 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 ইনসিডেন্টকে বা কোনো একটা মানুষজনকে কন্ট্রোল করতে যে পলিটিক্স ইউজ করা হয়, দিস কল পলিটিক্যাল বা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। মানে যেটা হয়ে এসছে, যেটা বহুদিন ধরে হয়ে এসছে, সেটাই ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, ঠিক আছে। আরেকটা থাকে ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ। ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ মানে কি, মানে আমি কোনো একটা ফিলোসফি বা কোনো একটা বলতে পারো কোনো একটা স্কলারের উপর বেস করে আমি সেটাকে অ্যাপ্লাই করছি। যেরকম ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ বলতে গেলে মার্কস, কার্ল মার্কস, তার একটা নির্দিষ্ট মার্কসিস্ট যে বলা হয় যে ওয়ে অফ লাইফ বা সোশ্যালিজম, মার্কসিজম, তার একটা ফিলোসফি আছে, সেই ফিলোসফির উপর বেস করে আমি সেই অ্যাপ্রোচটা নিয়েছি, ঠিক আছে। আরেকটা থাকে হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ, ঠিক আছে। হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ বলতে কোনো একটা হিস্টোরিক ইভেন্টের প্রতি মানে উদ্ভাবিত হয়ে, যেরকম তোমরা একটা হয়তো নাম শুনে থাকবে যেটাকে বলা হয় হচ্ছে বলতে পারো হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ মানে কিভাবে তোমাকে বোঝাই, ভিক্টোরিয়ান অ্যাপ্রোচ, ধরো ভিক্টোরিয়া, ঠিক আছে। হোয়াট ডাজ ভিক্টোরিয়ান অ্যাপ্রোচ মিনস বা ভিক্টোরিয়ান লাইফস্টাইল মিনস, আমি লাইফস্টাইলের দিক থেকে বোঝাচ্ছি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। ভিক্টোরিয়ান লাইফস্টাইল হচ্ছে ভিক্টোরিয়ান এরা, ধরো 1850 থেকে 1902 এর মধ্যে যারা জন্মেছিল এবং তারা এই টাইমে বা এই টাইম ফ্রেমে যেই জিনিসগুলো করা হতো, যেই মেথোডোলজি, যেই সাজ পোশাক, যেই কালচার মানুষ ফলো করতো, দিস কল ভিক্টোরিয়ান কালচার। এবং সেটাকে যারা ফলো করে তারা একটা হিস্টোরিক জিনিসকে ফলো করে, যে একটা হিস্ট্রি, একটা টাইম ফ্রেমকে ফলো করছে, ঠিক আছে। আমিষ বলে কিছু নাম শুনেছো, আমিষ মানে কিন্তু আমাদের নিরামিষ আমিষের কথা না, ঠিক আছে। আমিষ নাম শুনেছো, আমিষ একটা সম্প্রদায় বা যাদেরকে মেনোনাইটস বলা হয়, গুগলে সার্চ করে দেখো, ইউএসএ তে জেনারেলি পাওয়া যায়, ঠিক আছে। ইউএস এর মিডল ইস্টার্ন সাইডে মিনেসোটা, টেনেসি, তারপরে তোমার হচ্ছে কেন্টাকি, এইসব জায়গায় পাওয়া যায়, আমিষ বলা হয়, এইসব যে স্টেট গুলো আছে পাওয়া যায়। তো আমিষ বা মেনোনাইটস কারা বলতো, এরা এখনো কিন্তু ইলেকট্রিসিটি ইউজ করে না, এরা এখনো ঘোড়ার গাড়িতে চড়ে, মানে মডার্ন মেথড এরা ইউজ করবে না, এরা এখনো ঠিক 1700-এর যে এরাটা রয়েছে, মানে 1700 সালে মানুষজন যেরকম ভাবে থাকতো, সেই এরাটাকে এখনো তার লাইফস্টাইলটা ডিল করছে। লক্ষ লক্ষ লোক আছে এই ফেসে, মানে এই সম্প্রদায়, তারা ইলেকট্রিসিটি ইউজ করে না, তারা মডার্ন যে মেথডে পড়াশোনা সেটা করে না, সায়েন্স পড়ে না তারা। এগুলোকে আমরা হিস্টোরিক্যাল, মানে এটা আমি লাইফস্টাইলের দিক থেকে বোঝালাম, এটাকেই তুমি পলিটিক্স এর দিক থেকে ভেবে নাও কোনো একটা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ আমি ফলো করছি, বোঝাও। আচ্ছা, আরেকটা থাকে হচ্ছে তোমার হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ থাকে, আরেকটা থাকে তোমার হচ্ছে মডার্ন অ্যাপ্রোচ। মডার্ন অ্যাপ্রোচ যে কটা মডার্ন যে পলিটিক্যাল অ্যাপ্রোচ, ঠিক আছে, মডার্ন পলিটিক্যাল অ্যাপ্রোচ কবে থেকে স্টার্ট হয় বলো তো। মডার্ন পলিটিক্যাল অ্যাপ্রোচ ইজ কোয়াইট সিম্পল, ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হয়, তারপর থেকে যত রকমের অ্যাপ্রোচ আমরা মেথোডোলজি মানে ইনভেন্ট করেছি বা পলিটিক্যাল অ্যাপ্রোচ ইনভেন্ট করেছি,
দিস আর অল মডার্ন পলিটিক্যাল অ্যাপ্রোচ। ঠিক আছে, ধরো আজকে ডিটারেন্স বলে একটা কনসেপ্ট আছে, যেটা তোমরা ইসেতে পড়বে, ওই ইন্টারন্যাশনাল রিলেশনে পড়বে, ডিটারেন্স। ঠিক আছে, হোয়াট ডাজ ডিটারেন্স মিনস? ক্যান এনিওয়ান টেল মি হোয়াট ডাজ ডিটারেন্স মিনস? ডিটারেন্স শব্দটা কি শুনেছো আগে কখনো? কোথায় শুনেছো? ডিটারেন্স মানে হচ্ছে যে আমার কাছে যে নিউক্লিয়ার ওয়েপনটা রয়েছে, মানে এক্সাম্পল হচ্ছে আমেরিকার কাছে যখন ছিল, মানে 1945-এ যখন ইউজ করেছিল জাপানের উপরে, সেটা দেখিয়ে মানে পুরো বিশ্বকে বুঝিয়েছিল যে আমার কাছে শক্তি আছে। ডিটারেন্স আমি কনসেপ্ট ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ব্যাপারটা এরকম, ধরো দুজন মানুষ আছে এখানে। হ্যাঁ, Actually, deterrence means যেটা সোভিয়েত ইউনিয়ন আর ইউএস এর মধ্যে হয়েছিল, that both had কেউ nuclear কাউকে শিখবে powers, না, মানে ব্যাপারটা হচ্ছে hence they did not attack each other, কারণ ওটা হলো ইকুয়ালি ধ্বংস দুজনে হয়ে equally যাবে ধ্বংস দুটো, হয়ে ওর যাবে। জন্য That's why এটাকে নিউক্লিয়ার same goes ডেটারেন্স for এর এখানে। কনসেপ্টটা। ধরো আজকে ইন্ডিয়ার কাছে উই হ্যাভ 150 ওয়ারহেডস, পাকিস্তানের কাছে 150 ওয়ারহেডস আছে, আমাদের কাছে নিউক্লিয়ার ট্রায়াড আছে, উই হ্যাভ নিউক্লিয়ার ট্রায়াড। ঠিক আছে, ওদের কাছে নেই বা ওদের কাছেও মোরাললেস আছে। কেউ কাউকে অ্যাটাক করবে না, নিউক্লিয়ারই অন্তত অ্যাটাক কেউ করবে না। তারা প্রক্সি ওয়ার খেলবে, এগুলো তোমাদের এই টার্মগুলো সব পড়তে হবে তোমাদের। প্রক্সি ওয়ার, ঠিক আছে, প্রক্সি ওয়ার, তারপরে লাইক নন স্টেট অ্যাক্টার্স, ঠিক আছে, এনএসটি বলা হয়, নন স্টেট অ্যাক্টার্স বলে, এনএসএ বলা হয়। এনএসএ মানে ভেবে বললাম যে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, অজিত ডোভালকে ভেবে নিও না। এনএসএ মানে নন স্টেট অ্যাক্টার্স। এই কনসেপ্টগুলো ভাই কিছু কিছু ওয়ার্ড আছে এগুলো নতুন। ডিটারেন্স মিন্স হচ্ছে আমি এমন কেপেবল করে নেবো নিজেকে যাতে দুটো সেম হয়ে যায়। তো এই ডিটারেন্সের কনসেপ্টটা কিন্তু আগে ছিল না, এটা কিন্তু পুরোপুরি মডার্ন পলিটিক্যাল অ্যাপ্রোচের একটা মেথড, মানে জিনিসগুলো আস্তে আস্তে বুঝতে পারবে। ঠিক আছে, পোস্ট ওয়ার সিচুয়েশন রিজন এটাই হচ্ছে, ওয়ার্ল্ড ওয়ার 2 তে কি বুঝেছিল সবাই? আজকে ওয়ার্ল্ড ওয়ার 2 যখন স্টার্ট হয়, ঠিক আছে, আজকে ওয়ার্ল্ড ওয়ার 2 যখন স্টার্ট হয়, আমেরিকা, জার্মানি, নাজি জার্মানি কি করেছিল? নাজি জার্মানি অ্যাটাক সবার ফার্স্টে পোল্যান্ডকে অ্যাটাক করে, দেন পোল্যান্ডকে অ্যাটাক করার ফ্রান্সকে অ্যাটাক করে, 60 ডেজের মধ্যে ফ্রান্সকে অ্যানালিট করে দেয়। অথবা ফ্রান্সের কিন্তু মিলিটারি পাওয়ার নাজি জার্মানির থেকেও বেশি ছিল, কিন্তু তারা ডিটারেন্স ক্রিয়েট করতে পারে। এবং আফটার ওয়ার্ল্ড ওয়ার 2 সবাই কিন্তু ডিটারেন্সের কনসেপ্টটা বুঝতে পারে। ঠিক আছে, পলিটিক্যাল কনসেপ্ট এমন একটা জিনিস সাধারণ মানুষ হয়তো বোঝে, কিন্তু লিডারদের বোঝানো খুব চাপের ব্যাপার, কারণ লিডারগুলো অর্ধেক অশিক্ষিত। সেটা আমাদের ইন্ডিয়া বলে না, যে কোনো জায়গায় there is a slight difference between these, এগুলোর মধ্যে ডিফারেন্স থাকে। ঠিক আছে, তো ডিটারেন্স হচ্ছে এটা, যেটা মডার্ন পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্যে কিন্তু পড়ে। এবার যত মডার্ন যারা মানে স্কলার রয়েছেন, যেরকম চার্লস মেরিন, ডেভিড স্টোন, ঠিক আছে, গ্রাহাম স্মিথ, এরা সবই কিন্তু মোটামুটি এগুলোকে এই ধরনের অ্যাপ্রোচকে কিন্তু করেছিল। আচ্ছা, আরেকটা অ্যাপ্রোচ থাকে যেটাকে বলা হয় পোস্ট বিহেভিয়ারালিজম অ্যাপ্রোচ। ঠিক আছে, তারপরে নিও কলোনিয়ালিজম অ্যাপ্রোচ থাকে, এগুলো পরে আস্তে আস্তে শিখবে, এগুলো কনসেপ্ট, এগুলো অ্যাপ্রোচ নয়। আরেকটা মানে পলিটিক্যাল সায়েন্সের বা পলিটিক্যাল থিওরি বা পলিটিক্যাল সায়েন্সের যে কনসেপ্ট আছে তার অ্যাপ্রোচ। একটা হচ্ছে পোস্ট বিহেভিয়ারালিজম। পোস্ট বিহেভিয়ারালিজম পোস্ট বিহেভিয়ারালিজম মানেটা কি? পোস্ট বিহেভিয়ারালিজম মানে হচ্ছে যে একেবারে একটা মডার্ন কনসেপ্ট বলতে পারো। মোটামুটি 1960s এর পর থেকে, 1960s 1970 এর পর থেকে এই অ্যাপ্রোচটা আস্তে আস্তে মার্কেটে ওঠে। মানেটা কি? মানেটা সোজা সিম্পল, সেটা হচ্ছে যে নেমের মধ্যেই লুকিয়ে আছে। পোস্ট বিহেভিয়ারালিজম মানে তোমার যে বিহেভিয়ার আছে সেই বিহেভিয়ারের উপর বেস করে আমি কোনো একটা পদক্ষেপ নেব। আজকে ধরো ইউএসএ একটা পোস্ট বিহেভিয়ারালিজমের অ্যাপ্রোচ কোথায় ফলো করেছিল দেখবে, ভালো করে দেখাচ্ছি। ইউএসএ, ইরাককে অ্যাটাক করে 2003 তে। ঠিক আছে, ইউএস ইরাক ওয়ার যেটা হয়, কখন হয়? only after US was deliberately attacked in 9/11 by terrorist groups। ঠিক আছে, only after this attack, মানে এটা কিন্তু এটার সাথে কানেক্টেড নয়।
এটা কিন্তু এটার সাথে কানেক্টেড নয়, কারণ 9/11 যারা করেছিল তারা কিন্তু সৌদি আরেবিয়ার লোক ছিল, আর ইরাক কিন্তু তার থেকে শত যোজন দূরে, কিন্তু একটা জাস্ট কি হয়, এটার সাথে ওরা কনসাইড করে এটাকে অ্যাটাক করে দিয়েছে। পোস্ট বিহেভিয়ারিজম মানে এই বিহেভিয়ারটার পরেই তারা এটা করেছে। দ্যাট মিনস তোমার বিহেভিয়ারের উপর বেস করে কোনো একটা তোমাকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই পলিটিক্যাল কনসেপ্টটাও কিন্তু 1960-70s এর পরে আস্তে আস্তে উদ্ভূত হয়। ঠিক আছে, পোস্ট বিহেভিয়ারাল অ্যাপ্রোচ। ক্লিয়ার? তো এগুলো হচ্ছে ওভারঅল যে অ্যাপ্রোচ রয়েছে, অ্যাপ্রোচগুলোর কনসেপ্ট, কিছু না। এবার এটা টোটাল হচ্ছে পলিটিক্যাল থিওরি গেল। এবার থিওরিজ অফ স্টেট থাকে, যেখান থেকে ডিরেক্ট কোশ্চেন করে তোমাকে, হোয়াট ডাজ স্টেট মিন? স্টেট কাকে বলে? ক্যান ইউ এলাবোরেট হোয়াট ডাজ স্টেট মিন? স্টেট হচ্ছে একটা আইডিয়া, স্টেট হচ্ছে একটা আইডিয়া, ঠিক আছে? ইটস অ্যান আইডিয়া, ইটস অ্যান কনসেপ্ট or concept used to denote a community, of people or a mix of several community of people. ঠিক আছে, স্টেট হচ্ছে একটা আইডিয়া, ইটস অ্যান আইডিয়া। ঠিক আছে, এই স্টেট মানে কিন্তু আমার রাজ্য না, সেই স্টেট নয়, দুটো কিন্তু সেম ল্যাঙ্গুয়েজ বা সেম কিন্তু প্রোনাউন্সিয়েশন এবং সেম কিন্তু বানান, স্পেলিংটাও কিন্তু সেম, কনসেপ্ট কিন্তু বোথ আর ডিফারেন্ট। এই স্টেট মানে হচ্ছে স্টেট। কান্ট্রি, কান্ট্রি হচ্ছে খুব সোজা কনসেপ্ট, একটা স্টেট আছে, তার সাথে তুমি একটা বাউন্ডারি দিয়ে দাও, একটা গভর্নমেন্ট বসিয়ে দাও, ফাংশনিং গভর্নমেন্ট, তোমার কাছে কান্ট্রি চলে আসবে। স্টেট কনসেপ্ট তোমার কাছে আছে, একটা বাউন্ডারি দিয়ে দাও, একটা গভর্নমেন্ট বসিয়ে দাও, কান্ট্রি চলে আসবে। ক্লিয়ার? স্টেট আর কান্ট্রির মধ্যে ডিফারেন্স, গভর্নমেন্ট হচ্ছে হু কন্ট্রোলস দ্য স্টেট বা হু ম্যানেজ দ্য স্টেট। যেরকম তোমার বাড়িতে তোমার বাবা টোটাল বাড়িটাকে ম্যানেজ করছে, বা সেটা ফাইন্যান্সিয়ালি বলো, পলিটিক্যালি বলো, যেভাবে হোক না কেন, সেম গোস ফর একটা স্টেটকে ম্যানেজ করা হচ্ছে তার গভর্নমেন্ট। ঠিক আছে, ক্লিয়ার? তো কিছু সার্টেন ডিফারেন্সেস রয়েছে, দেয়ার আর সার্টেন ডিফারেন্সেস আর দেয়ার। এবার আমি কনসেপ্টগুলো তোমাদের বুঝিয়ে দেবো, জাস্ট তোমাদের যদি অপশন নিতে হয় কিচ্ছু না, এই দুটো বই কিনবে, আমি বলেই দিয়েছি যে সুন্নাইসের পলিটিক্যাল সায়েন্সের দুটো বই আছে, পেপার 1 আর পেপার 2 উপরে। ঠিক আছে, তো ওই দুটো বই তোমাদের কিনতে হবে, ধরে ধরে পড়বে, এন্ড অফ স্টোরি। তোমাদের গ্রুপে আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি ছবি। বইটা মানে কোনো ওয়েবসাইটে পাবে না, কিন্তু কোনো ই কমার্স সাইটে পাবে না, অ্যাজ ইউজুয়াল আমি লিংকও পাঠিয়েছিলাম কালকে, যে কোথা থেকে তোমরা পাবে। ঠিক আছে, এবার আমাদের যেটা করতে হয়, আমাদের ওটা তাহলে পলিটিক্যাল থিওরি টপিকটা মানে ওভারঅল, তাই না? যে টপিকটা আমরা করছি ওটার নামটা কি? পলিটিক্যাল থিওরি, থিওরিজ অফ স্টেট এন্ড অ্যাপ্রোচেস। একদম ফার্স্ট দেখো তুমি, আমি সিলেবাস ধরেই করাই, সিলেবাসের একদম উপরে আছে, সিলেবাসটা আমি দিয়ে দিচ্ছি, মানে তুমি তো নোটিফিকেশনই পেয়ে যাবে সিলেবাস। থিওরিজ অফ স্টেট একদম ফার্স্টেই থাকে, পলিটিক্যাল থিওরি, মিনিং এন্ড অ্যাপ্রোচেস, তারপর হচ্ছে থিওরিজ অফ স্টেট। ধরে ধরে সব আছে, ধরে ধরে প্রত্যেকটা নলেজ এখানে করা আছে, সব স্ট্যাটিক, কোনো ডাইনামিক নেই। একমাত্র এখানে ডাইনামিক বলতে কোনো ডাইনামিক খুঁজে পাবে না, নাথিং। মানে এই সেকশনে বলছি, আই এম টকিং অ্যাবাউট সেকশন, ইউ উইল নট ফাইন্ড এনি ডাইনামিক কোশ্চেন হিয়ার। ঠিক আছে, এবার আজকে আমি এটা পড়ালাম, পরের দিন থিওরিজ অফ স্টেট পড়াবো তোমাদের। এটা জাস্ট ফর এক্সাম্পল বলে দিই, তোমাদের 10টা ইউনিট আছে, মানে ইউনিট ওয়াইজ যদি ভাগ করা হয়, সেকশন এ তে 10টা ইউনিট আছে, একটা ইউনিট কিন্তু হয়ে গেল আজকে। ঠিক আছে, আর 9টা ইউনিট বাকি। লাস্টের দুটো ইউনিট অর্থাৎ 9 আর 10 নম্বর ইউনিট একটুখানি এলাবোরেট, এটাতে মোটামুটি 5 দিন মতো লাগে, 5টা ক্লাস, 5টা না, ওই 4টে ক্লাস মতো লাগবে, দুটো দুটো করে, টোটাল 12টা ক্লাসে রেডি।
সেকশন এ। সেকশন বি তে হচ্ছে তোমার সেম ভাবে 11টা ইউনিট আছে, কিন্তু এখানে একদিনে 2টো ইউনিট হয়ে যাবে, খুব সোজা, একদমই সোজা। মানে ইউনিট যদি বলা হয় তোমাকে, আমি 2টো ইউনিটের নাম বলছি তাহলে বুঝতে পারবে, ইউনিট ওয়াইজ ভাগ করা তো এগুলো, ধরো মানে সিলেবাসই থাকে 11 আর 12 ইউনিট আছে, ঠিক আছে, না ধরো 10 আর 11 ইউনিট, 10 আর 11 ইউনিট, 10 ইউনিটে আছে হচ্ছে তোমার পার্টি সিস্টেম অ্যান্ড সোশ্যাল মুভমেন্ট। আর 12 নম্বরে আছে, এটা আমি সেকশন বি এর কথা বলছি, ঠিক আছে, মানে পেপার 1 সোশ্যাল মুভমেন্টস। পার্টি সিস্টেম মানে কি? পার্টি সিস্টেম 3 রকমের হয়, একটা সিঙ্গেল পার্টি সিস্টেম, একটা মাল্টি পার্টি সিস্টেম, একটা বাই পার্টি সিস্টেম। আমাদের ইন্ডিয়াতে মাল্টি পার্টি সিস্টেম আছে, ঠিক আছে, মাল্টি পার্টি সিস্টেম আছে আমাদের ইন্ডিয়াতে। একটা সিঙ্গেল পার্টি হয়, একটা বাই পার্টি, মানে দুটো পার্টি। দেখবে ইউএস বা ইউকেতে জেনারেলি দুটো মেজর পার্টি থাকে, আর আমাদের এখানে তো মাল্টিপল মেজর পার্টিস রয়েছে। আর সিঙ্গেল পার্টি হচ্ছে চায়নাতে আছে, সিসিপি, কমিউনিস্ট পার্টি অফ চায়না। আর পার্টি সোশ্যাল মুভমেন্ট হচ্ছে, যে সোশ্যাল মুভমেন্ট গুলো হচ্ছে, এটা একটুখানি কিছু ডাইনামিক টপিক থাকে এটাতে, নাথিং। মানে তুমি যদি চ্যাপ্টার ওয়াইজ ঠিকভাবে পড়ো, ইট উইল টেক লিটারালি টেক লাইক ওই যেটা বললাম 5 মান্থ, 45 ক্লাসেস লাগবে ম্যাক্স টু ম্যাক্স কমপ্লিট করতে টোটাল জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, এবার এখান থেকে কি টাইপের কোশ্চেন আছে? what are the type of question that we will get from, মানে আজকে ইউনিটটা পড়লাম, ধরো ইউনিট থেকে মানে ডিরেক্ট কোশ্চেন তুমি পাবে। ধরো একটা কোশ্চেন আমি তোমাকে বলি, সেম কোশ্চেন দুবার এসছে, comment on the decline of political theory. Comment on the decline of political theory. 10 marks এর কোশ্চেন, সেম কোশ্চেন 2018 তে আসে, আরেকবার রিপিট হয় 2020 তে, 2021 সরি 2021 আরেকবার রিপিট হয় সেম কোশ্চেন, শুধু এখানে 15 এসেছিল কোশ্চেনটা। মানে ঠিক, কমেন্ট অন দ্য ডিক্লাইন অফ পলিটিক্যাল থিওরি। কেন ডিক্লাইন হচ্ছে? সোজা ব্যাপার, গ্লোবালাইজেশন। আজকে কোনো কান্ট্রি একটা কোনো নির্দিষ্ট আইডিওলজিকে ধরে পড়ে নেই, ঠিক আছে, কোনো কান্ট্রি নেই আজকে। দ্যাটস ওয়াই সোভিয়েত ইউনিয়ন ওয়াজ ফল 1991। কেন? গ্লোবালাইজেশন স্টার্ট হচ্ছিল, তারা জিনিস মানে সবকিছুর সাথে পারেনি গ্লোবালাইজেশনের সাথে। গ্লোবালাইজেশন হচ্ছে পলিটিক্যাল থিওরি আস্তে আস্তে ডিমিনিশ করছে আমাদের সোসাইটি থেকে। উই ক্যান নট ফলো এনি পার্টিকুলার পলিটিক্যাল থিওরি, ইটস এন এরা অফ গ্লোবালাইজেশন। তুমি কত কিছুকে মানে না করবে, ঠিক আছে, হাউ মেনি বা হাউ মাচ থিং ইউ উইল কনসিডার ফর ইয়োরসেলফ, বা কোন জিনিসগুলোকে তুমি ধরবে না। So it's nearly impossible to decline but to avoid these things. That's why the decline of political theory is there. Just গুছিয়ে লিখবে 10 marks এ 100 words এর মধ্যে মোটামুটি লিখে দেবে, we will get more or less 7 to 7.5 easily পেয়ে যাবে। That's the overall fact. Easy questions are there, concept বুঝতে হয়, একটু elaborate আছে জিনিসগুলো কয়েকটা জায়গা। দেখো একটা ইউনিট আজকে হয়ে গেল, কি আছে একটা ইউনিটে? তুমি নর্মালি বইতে পড়তে গেলে এটা তোমাকে 15-20 পেজ পড়তে হতো, নোটে পড়বে 5-6 পেজ আছে, 4-4.5 পেজ আছে, মানে সুন্নায়াসের বইতে আমি বুঝিয়ে দিলাম, পড়বে, বুঝিয়ে সব ওখানে থিওরি ফিওরি দিয়ে সব এক্সাম্পল দিয়ে ভালো করে দেওয়া আছে। ওই জন্য বলছি বইগুলো কিনতে, তোমাদের আর এক্সট্রা কোনো বই লাগবে না, জাস্ট আর কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দরকার হবে সেটা আমি প্রোভাইড করে দেবো। আর কিছু ধরো মানে ওই আইআর সেকশনের জন্য কিছু তোমার আইডিওলজি বা কিছু রিসেন্ট ইনসিডেন্ট বা তাদের অ্যানালিসিস লাগে, সেগুলো আমার নিজস্ব থাকে করা, সেগুলো দিয়ে দেবো, ঠিক আছে। বোঝা গেল পলিটিক্যাল থিওরি কত রকমের হয়, কোনটা কি মানে, মিনিং এর মধ্যেই মানে আছে। তুমি যে কোনো কিছু, ইভেন এটা ইউপিএসসি প্রিলিমস এর ক্ষেত্রে প্রযোজ্য, কোনোটা যদি মিনিং তোমার কাছে আসে না, তুমি সেটার মধ্যে মানে খোঁজার চেষ্টা করবে। মানে সেটাকে অবভিয়াসলি সেটা ইংলিশ মানে থাকবে, এবার কোনো সময় কিছু ওয়ার্ড মানে হিন্দি হিসাবেও থাকে, মানে হিন্দি বলতে হিন্দিতে লেখা থাকে না, ইংলিশটাই ধরো দেবনাগরী, মানে তার নামটাই এরকম। যেরকম জাস্ট ফর এক্সাম্পল ধরো একটা ছোট একটা তোমাকে এক্সাম্পল দিই, অভিজ্ঞানম শকুন্তলম।
বা যেটাকে বাংলায় বলা হয় অভিজ্ঞান শকুন্তলা। কার লেখা? কালিদাসের লেখা। নামটার মধ্যেই একটা কনসেপ্ট লুকিয়ে আছে বা একটা অভিজ্ঞান। অভিজ্ঞান মানে কি? অভিজ্ঞান সংস্কৃত ওয়ার্ড, কিন্তু হিন্দির কাছাকাছি, মানে হিন্দি আর সংস্কৃত খুবই সিমিলার। সেটা আমরা সবাই সংস্কৃত পড়েছি, আমরা নিশ্চয়ই জানি, মানে কম বেশি আই হোপ, মানে মোরলেস বেঙ্গলি মিডিয়ামে তো সংস্কৃত থাকেই, ঠিক আছে। অভিজ্ঞান মানে কি? অভিজ্ঞান মানে হচ্ছে জ্ঞান, নলেজ, বা নোবেল বা স্পিরিচুয়াল নলেজ, স্পিরিচুয়াল নলেজ। আর শকুন্তলম মানে কি? শকুন্তলম মানে একটা ক্যারেক্টার, ঠিক আছে, একটা ক্যারেক্টার এখানে। তার মানে শকুন্তলার কতটা নলেজ আছে তার উপরেই বেস করে নাটকটা হয়ে গেল, এন্ড অফ স্টোরি। কি আছে? মিনিং বোঝা একবারে সোজা। এরকম টার্মিনোলজি প্রচুর দেয় ইউপিএসসি প্রিলিমসে, ভালো করে পড়বে। সব থেকে ইজি ট্রিক হচ্ছে, যদি হিন্দি পড়া জানো, মানে হিন্দি দেবনাগরী স্ক্রিপ্ট যদি পড়া আসে, যে পেজে কোশ্চেনটা দেখছো তার আগের পেজেই হিন্দিতে লেখা আছে, ভালো করে হিন্দিটা দেখবে, বুঝে যাবে, সোজাই। এগুলো হচ্ছে চিট ট্রিক্স বলা হয়, ঠিক আছে, চিটিং। এগুলো মানে এগুলো আমরা চিটিং বলি, কিন্তু অ্যাকচুয়ালি এটা চিটিং না, এটা কনসেপচুয়াল চিটিং বলতে হবে। হিন্দিটা দেখো, ইজিলি বুঝে যাবে তোমার যদি বুঝতে অসুবিধা। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আর কোনো ডাউট আজকে? আমি প্রথমেই লেখাচ্ছি না, আমি মোটামুটি ধরো একটা আজকে পলিটিক্যাল থিওরিটা হয়ে গেল, অ্যাপ্রোচেস হয়ে গেল, এর পরের দিন হচ্ছে থিওরিজ অফ স্টেটটা করাবো। থিওরিজ অফ স্টেট করিয়ে তারপরে মানে নেক্সট ডে থেকে, অর্থাৎ নেক্সট টিউসডে থেকে তোমাদের টেস্ট চালু হবে, অ্যাপে থাকবে কিন্তু, ঠিক আছে, অ্যাপে অ্যাসাইনমেন্ট থাকবে, তোমাদের লিখতে হবে বাড়িতে। যে কোনো অপশনাল যদি প্রপারলি পড়তে পারো, ইট উইল বি ইজিয়ার। যেটা দরকার হয় প্র্যাকটিস। কেন 3 ঘন্টায় অতগুলো কোশ্চেন তুমি লিখতে পারবে, ঠিক আছে, তুমি পারবে সব, তুমি দেখবে সব পারবে তুমি, কিন্তু দেখবে তোমার শেষ হচ্ছে না, লিখেই যাচ্ছ, শেষ আর হচ্ছে না। এনিওয়ে, তো বোঝা গেল সায়ন্তন সব ক্লিয়ার পলিটিক্যাল থিওরির উপরে, বা কিভাবে কি পড়তে হবে, বেসিক কনসেপ্ট, যেটা কত রকমের অ্যাপ্রোচ হয়। থিওরিজ অফ স্টেটটা আমি নেক্সট দিন করাবো। কিছু না, আমি তোমাকে বললাম তো যে 11টা ইউনিট আছে, 10টা ইউনিট আছে, 10টা ইউনিটের মধ্যে লাস্টের দুটো ইউনিট হচ্ছে একটু বড়, কেন 9 নম্বর ইউনিটে আছে ইন্ডিয়ান পলিটিক্যাল থিঙ্কার, আর 10 নম্বরে আছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থিঙ্কার। ইন্ডিয়ান পলিটিক্যাল থিঙ্কারের ভেতরে মোটামুটি 10-12 জনের পড়তে হয় আমাদের, সিন্স ফ্রম এনশিয়েন্ট টু মিড, মানে একেবারে মডার্ন পিরিয়ড। মডার্নের মধ্যে বিবেকানন্দ, রাজা রামমোহন রয়, আয়েঙ্গার আছে, সৈয়দ আহমেদ খান আছে, ঠিক আছে, পড়তে হয়। এর সম্বন্ধে আমাদের পড়তে হয়, একটুখানি বেসিক গুলো জেনে নেবে। প্রিভিয়াস ইয়ার লাস্ট 2 বছরে যাদেরটা এসছে, প্রত্যেক বছর দুটো দুটো করে দেয় এটার থেকে, মানে দুটো ইন্ডিয়ান পলিটিক্যাল থিঙ্কার আর দুটো ওয়েস্টার্ন থেকে দেবে। তো লাস্ট 2 বছরে যেটা এসছে সেই দুটো বাদ দিয়ে পড়বে, সোজাই। লাস্ট 2 বছরে যে দুজন দিয়েছে, বা তোমার যদি আরো মনে হয় না আরো আমি সেফ সাইডে খেলবো, লাস্টের ইয়ারে যে দুজন এসছে ওই দুজনকে বাদ দিবে, ঠিক আছে, তাহলে অ্যাটলিস্ট দুটো তো কমে গেল, সে দুটো থেকে কোশ্চেন আসবেই না, 100% চলে আসবে। এভাবেই খেলতে হয় খেলাটা। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তো লাইক আচ্ছা স্যার, হ্যাঁ বলো। আচ্ছা স্যার, স্যার কোর্সটার ডিউরেশন মানে কি একদম মেন্স অবধি থাকবে, নাকি এটা কোর্স 40 days আগে শেষ হয়ে যাবে? 5 months। আচ্ছা 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 তারপরে প্র্যাকটিস চলতে থাকবে, সেটা লাইক ওকে ডিপেন্ডিং, প্র্যাকটিস তো থাকবেই, টেস্ট সিরিজ ফেস্ট সিরিজ সব হবে। পিএসআর এর টেস্ট সিরিজ আমি নিজেই বানিয়ে দিই, মানে নিজে বানিয়ে বলতে টোটালটাই, কেন এটা তো আর কোথাও পাওয়া যায় না, কোনো ওয়েবসাইটেও পাবে না, কোথাও পাবে না, তো আই বিল্ড ইট মাইসেলফ পিএসআর এর টেস্ট সিরিজ। আমি দিয়ে দেবো, তোমরা করে নেবে, এখন তো অ্যাপ আছে, কোনো সমস্যা নেই, দিয়ে দিলাম, সুন্দর পিডিএফ বানিয়ে লিখে দিয়ে দেবে, আমি দেখে দেবো। স্যার উইকলি কি একটাই ক্লাস? টিউসডে আর টিউসডে থার্সডে, দুটো? এটা আচ্ছা থেকে থাকে, টিউসডে থার্সডে 8 PM। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। তো হলো, এই বইটা অর্ডার দিয়ে দাও, ঠিক আছে, আমি লিংক পাঠিয়ে দিয়েছি, মোস্ট প্রবাবলি গেলে তুমি দেখতে পাবে ওখানে, কাইন্ডলি অর্ডার দ্য বুকস, চলে আসবে বাড়ির ঠিকানা দিয়ে, ওখানে পেমেন্ট করে দেবে, চলে আসবে বাড়িতে। কেন এটা কনসাইজ, এটা কেন এটাই পড়বো আমি, কেন বইপত্র পড়তে যাবো? সিম্পল জিনিস আছে, ফালতু হাজারখানেক বই কিনে কেন, পিএসআর এর বইগুলোর প্রচুর দাম, আমার কাছে সব আছে বই, ঠিক আছে। যারা দু একটা বই কিনতে যাবে দেখবে ওপি গাওয়া আছে, ওপি গাওয়ার মানে 400 দাম আছে, একটা বই আছে কম্পারেটিভ ওয়ার্ল্ড পলিটিক্স, সেই বইটার দাম 7,500 9,000 টাকা,
তো সেটা আমি কোনোদিন কিনতাম না, আমি পিডিএফ আমি পড়তাম, এবং আমি যখন আগে স্টুডেন্টদের পড়াতাম তাদেরও পিডিএফ শেয়ার করে দিতাম, কম্পারেটিভ ওয়াল পলিটিক্স বলে। অ্যাকচুয়াল বইটার দাম হচ্ছে অলমোস্ট 9300 হার্পার কলিন্সের বই, মানে ইন্ডিয়াতে পাবলিশ হয় না, ইউকেতে পাবলিশ। ঠিক আছে, ওকে, তো আজকে অবধি থাকলো। নেক্সট ক্লাস থেকে কিন্তু অ্যাসাইনমেন্ট থাকবে, তো কাইন্ডলি অ্যাপের অ্যাসাইনমেন্ট সেকশনটা চেক করবে, মানে বলে দেওয়ার পরে অ্যাসাইনমেন্টটা কিভাবে করতে হয় তোমরা মোস্ট অফ দেম তোমরা ম্যাক্সিমাম জানো, অন্তত জানো, অর্ণব হয়তো তুমি করো নি, কিছু না, অ্যাসাইনমেন্টে যাবে, কোশ্চেন পেয়ে যাবে, লিখে পিডিএফ করে ওখানে আপলোড করে দেবে, এন্ড অফ স্টোরি, বাকি আমি দেখে দেবো। ঠিক আছে, হ্যাঁ, সবকিছু এক জায়গায় থাকবে, অ্যাসাইনমেন্ট গুলো তোমারগুলো ওখানেই থাকবে, অলওয়েজ থাকবে, যতদিন কোর্স ডিউরেশন ততদিন থাকবে। তোমার যদি মনে হয় আমি 2 মাস আগে কেমন লিখতাম দেখার ইচ্ছে আছে, তুমি নিজে খুলে অ্যাসাইনমেন্ট গুলো দেখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এই জিনিসগুলোর জন্যই অ্যাপটা করা, নাহলে এত কিছু অর্গানাইজ করা ইটস কোয়াইট ডিফিকাল্ট, থিংস আর ডিফিকাল্ট টু অর্গানাইজ, যতই একটু প্রাইস লাগুক অ্যাপ করতে, কিন্তু করা এই কারণেই করা তোমাদের জন্য। সো let me conclude today's class here. Good night.